স্বামীকে না জানিয়ে তার প্যান্টের পকেটের মানিব্যাগ থেকে 50 টাকার একটা নোট নেওয়ার সময় সে দেখে ফেলে। অত্যন্ত কড়া গলায় বলে, অন্যের জিনিস না বলে নেওয়াকে চুরি বলে। আমার ভীষণ আফসোস হচ্ছে, দেনমোহর সহ হাজার হাজার টাকা খরচ করে ঘরের মধ্যে চোর নিয়ে এসেছি। অবাক হইনি, কষ্ট পাইনি, খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। বাবু তার কথায় অনুতপ্ত হয়নি, বরং কঠিন মুখে বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে নিজের কাজ করো। দ্বিতীয়বার এমন কিছু দেখলে তোমার আব্বাকে নালিশ করতে বাধ্য হব। তার কথার জবাব দিলাম না। কি বা বলতাম আমি? না জানিয়ে নেওয়াকে চুরিই তো বলে। তবে সে কি কারণ জানতে চাইতে পারতো না? শাসনটুকু আরেকটু কোমল হতে পারতো না? স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরে চলে গেলাম। চুলায় চায়ের পানি ফুটছে, এলাচের গন্ধ নাকে লাগে। খানিকটা অন্যমনস্ক হয়ে পড়লাম। আমাদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি, প্রায় 1 বছর। বিয়ের পর থেকে দেখি বাবু টাকা পয়সার ব্যাপারে খুব সচেতন। প্রয়োজনের অতিরিক্ত 1 পয়সাও খরচ করতে চায় না। শেষ কবে আমার হাতে টাকা দিয়েছে মনে করতে পারি না। আজ তাকে না বলেই টাকাটা নিয়েছিলাম প্রয়োজনেই। এক বয়স্ক লোক শাকের ঝুড়ি নিয়ে শাক বিক্রি করতে করতে সিঁড়ি বেয়ে উঠছিল আর বলছিল, শাক আছে, শাক, হরেক রকমের শাক, লাগলে নিতে পারেন, টাটকা শাক। রোদের মধ্যে হেঁটে এসেছে বলে তার অবস্থা ভীষণ কাহিল হয়ে পড়েছে। শাশুড়িমা দরজা খুলে ওনাকে দাঁড় করালেন। কি কি শাক আছে? সব ধরনের শাক আছে, আপনার যা মন চায় নিতে পারেন। এক আটি কত করে? এক আটি 20 টাকা। 2 আটি 30 টাকা দিলে হয় না? না, 3 আটি 50 টাকা নিতে পারেন। শেষে আমার শাশুড়ি আমাকে ডাক দিলেন, বৌমা একটু এদিকে এসো তো। আমি যাওয়ার সময় উনি বললেন, শাকগুলো তাজা আছে, 3 আটি শাক 50 টাকা দিয়ে নিয়েছি। বাবুর পকেট থেকে 50টা টাকা আনো তো। শাক বিক্রেতা লোকটা বলল, একটু তাড়াতাড়ি করেন, আমার হাতে সময় নেই। ওনার তাড়া দেখে আমিও তাড়াতাড়ি করে টাকা আনতে চলে গেলাম। বাবু টাকা পয়সা মানিব্যাগে রাখে। ভেবেছিলাম পরে জানিয়ে দিব, তবে এমন কিছুর আশা করিনি। অবশ্য যা হয় ভালোর জন্যই হয়। আমার একটা শিক্ষার প্রয়োজন ছিল। অন্যের টাকাকে নিজের মনে করতে গিয়েছিলাম। আসলেই কি তাই? নিজের স্বামী কি কখনো অন্য লোক হয়? চা কাপে ঢালতেই শাশুড়ি মা এলেন। কোমল গলায় বললেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? মাথা দুলিয়ে বোঝালাম কিছু হয়নি। খেয়াল করলাম চোখ থেকে পানি পড়ছে। ধরা গলায় বললাম, না মা, কিছু হয়নি। তিনি আমার কাঁধে হাত রাখলেন। শীতল গলায় বললেন, বাবু কি কিছু বলেছে? শাশুড়ি মা বুদ্ধিমতী মহিলা। শত চেষ্টা করেও তার কাছ থেকে লুকোতে পারলাম না। সবকিছু শোনার পর তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। বিমর্ষ গলায় বললেন, বাবু তার বাবার মতো হয়েছে। ওরা মনে করে মেয়ে মানুষের হাতে টাকা দিলে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘরের বউয়ের লাগাম ছাড়া উচিত না। আমি জড়তা গলায় বললাম, এমন মনে করে কেন? মানুষের কি প্রয়োজন অপ্রয়োজন থাকতে পারে না? আমি তো তাকে বললাম। শাশুড়ি মা আবার বলল, মন খারাপ করো না মা, কিছু কথার উত্তর কথায় নয়, কাজে দিতে হয়। আমি ঠিক বুঝলাম না। তিনি মুচকি হাসলেন, কোমল এবং স্নিগ্ধ হাসি। তাকিয়ে থাকতে ইচ্ছা করে। পরদিন বাবু অফিসে যাবার পর শাশুড়ি মা আমার ঘরে এলেন। ওনার বহুদিন ধরে জমিয়ে রাখা কিছু টাকা আমার হাতে দিয়ে বললেন, নিজের পরিচয় তৈরি করার জন্য নিজেরই কিছু করা উচিত, তাই না? ফ্যাল ফ্যাল করে তাকালাম। শাশুড়ি মা বললেন, তুমি নিজে কিছু করার চেষ্টা করো, আমার কাছে এর বেশি নেই। এটা খুব বেশি মূলধন নয়, তবে শুরু করার জন্য যথেষ্ট। আমি আবার কাপা কাপা গলায় বললাম, মা, বাবু হয়তো রাজি হবে না, বিয়ের আগেই বলেছে এসব কিছু তার পছন্দ না। আমার শাশুড়ি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছু ছেলেরা মেয়েদের স্বাবলম্বী হতে দিতে চায় না, কারণ তারা মনে করে মেয়েদের নিজের পরিচয় হলে তারা স্বামীদের সম্মান করবে না, তাদের কথা শোনার প্রয়োজন মনে করবে না, সংসারে অশান্তি হবে, এমন নানা কিছু। কিছু পুরুষ মেয়েদের নিজেদের কৃতদাসী মনে করে। শাশুড়ির কথায় অবাক হলাম। এগুলো কি ঠিক মা? কিছু তো নিশ্চয়ই ঠিক। আজকাল অহরহ সংসার ভাঙে, পরকীয়া, অশান্তি, এসবের কথা নাই বা বললাম। অনেকের টাকার গরমে স্বামীকে সম্মান করে না, অন্যের হাত ধরে চলে যায়। আমিও ভেবে দেখলাম শাশুড়ি যা বলছে তা মিথ্যা নয়। তাই আবারও বললাম, সব মেয়ে কি সমান হয়? সবাই কি সংসার ছেড়ে চলে যায়, স্বামীকে অসম্মান করে? উত্তরে শাশুড়ি বলল, সব পুরুষও কিন্তু এক হয় না মা। কেউ কেউ থাকে যারা নিঃস্বার্থভাবে স্ত্রীর পাশে দাঁড়ায়। এই যেমন আমার ভাই মোর্শেদ ভাবিকে বিয়ের পরও পড়িয়েছে, নিজের আগ্রহে প্রাথমিক বিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। ভাবিও তার সম্মান রেখেছে। মৃত্যুর আগ পর্যন্ত তারা একসাথে কাটিয়েছে। সব ছেলে আপনার ভাইয়ের মতো হয় না, সব মেয়েও ফাহিমা মামির মতো ভাগ্যবতী হয় না। দেখো বৌমা, বউয়ের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর। আল্লাহ এমনটাই ঠিক করে দিয়েছে। ছেলেরা বাইরের দিক সামলাবে আর মেয়েরা ঘর। এটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুন্দরভাবে বেঁচে থাকার একটি পন্থা, যেখানে দুজন দুজনের উপর নির্ভরশীল। তার মানে কিন্তু এই না যে কোনো মেয়ে তার স্বামীর কেনা গোলাম, যে সামান্য কারণে অপমান অপদস্থ করবে, প্রয়োজন না জেনে কথা শোনাবে। আপনি আমায় কি করতে বলছেন? তুমি ঘরে বসেই কিছু রোজগারের চেষ্টা করো, হাঁস মুরগি পালন করতে পারো, নতবা বুটিকের কাজ, যতটুকু পড়াশোনা করেছো সেটাও কাজে লাগাতে পারো। শাশুড়ি মা নিজের ঘরে চলে গেলেন। টাকাগুলো দিয়ে তাকিয়ে চোখের পানি মুছলাম। পড়াশোনা খুব বেশি দূর হয়নি। মা বাবা এসএসসি পরীক্ষার পরই বিয়ে দিয়ে দিয়েছে। তারপর আর পড়াশোনা করা হয়নি। গ্রামের মানুষের মন মানসিকতা কতদূর পরিবর্তন হয়েছে জানি না, তবে মেয়েদের জীবন খুব বেশি বদলায়নি। রাতের খাবার সময় কথাটা তুললাম। বাবু বিরক্ত গলায় বলল, আমার টাকাই সংসারের জন্য যথেষ্ট, তোমার কেন বাড়তি রোজগারের প্রয়োজন হবে? শাশুড়ি মা পাশেই ছিলেন। তিনি কড়া গলায় বললেন, তোর টাকা তোরই এবং তোর সংসারের জন্য যথেষ্ট। বৌমান না, সবারই নিজের কিছু থাকা উচিত, কিছু না থাকলেও অন্তত সম্মানটুকু। বাবু কিছু বলল না। সে মায়ের মুখের উপর কোনো কথা বলে না, তবে আড়ালে ফুসলো। তেতো গলায় বলল, এসব বুদ্ধি কার মাথার জানি না, তবে আমি কোনো ধরনের সাহায্য করতে পারবো না। সত্যি সে কোনো সাহায্য করলো না। আমি বাজার থেকে কম দামে জামা কাপড় এনে সেগুলোতে সুই সুতা দিয়ে বিভিন্ন কারুকাজ তৈরি করি।
করি। বাবু যখন প্রতিদিন রাতে ঘুমিয়ে থাকে তখন আমি বসে বসে হাতের কাজ করতাম। এভাবেই চলছিল আমার সংগ্রামী জীবন। আমার অবশ্য মার্কেটে গিয়ে এগুলো বিক্রি করতে হয় না। ইভা আপা নামে একজন মহিলা এসে নিয়ে যায়। ইভা আপা এসেছেন অর্ডারি কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য। উনি ড্রয়িং রুমে বসে আমার শাশুড়ির সাথে গল্প করছেন। আমি ব্যাগে করে সব কাপড় এনে ওনার সামনে রাখলাম। উনি কাপড়গুলো দেখে খুশি হয়ে বললেন, সত্যি ভাবি আপনার হাতের কাজ অনেক সুন্দর। আমি হেসে বললাম, সব অবদান আমার শাশুড়ির। আমার শাশুড়ি না হলে আমি কখনোই এ কাজে উৎসাহ পেতাম না। সাথে সাথে আমার শাশুড়ি বললেন, উৎসাহ আমার হলে কৃতিত্ব কিন্তু তোমার। তোমার উদ্দীপনা ছিল বলেই আজ তুমি এত দূর আসতে পেরেছ। তারপর আমি সৌজন্যতাবশত ইভা ভাবিকে বললাম, ভাবি একটু চা নাস্তা দেই? না ভাবি, আজ একটু তাড়া আছে, অন্য একদিন খাবো। বলেই উনি আমার পারিশ্রমিকের কিছু টাকা আমার হাতে দিয়ে চলে গেলেন। আমি বাথরুম থেকে বের হতেই হঠাৎ নজরে এলো বাবু আমার ব্যাগ থেকে টাকা বের করছে। আমায় দেখেই লজ্জায় লাল হয়ে বলল, একটু প্রয়োজন ছিল, মাস শেষে দিয়ে দিব। খুব করে বলতে ইচ্ছা করছিল, অন্যের জিনিস না জানিয়ে নেওয়াকে চুরি বলে, তবে বললাম না। ওই কথার জন্য ওকে মাফ করে দিয়েছি। সেদিন ও আমায় এসব বলেছিল বলেই আজ আমার নিজের টাকা আছে। ধাক্কা খেয়ে পড়ে না গেলে কখনোই উঠে দাঁড়ানো যায় না। হ্যালো ভিউয়ার্স, স্বামী স্ত্রী উভয়ের পারস্পরিক সহযোগিতার কারণে একটি সংসার সুন্দর হয়। এজন্যই কবি নজরুল বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।